সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা চ্যানেল এনআরবির এক্সপার্ট ভিউ টক শো শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের সাথে দুইজন অতিথি আছে। তার আগে বলে নেই আমাদের আজকের টপিকস। আজকে বেসিক্যালি আপনারা সবাই জানেন যে ইংল্যান্ডে বা ইউনাইটেড কিংডমে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটু নতুন নিয়ম কানুন এসেছে এবং বেশ ফ্লেক্সিবল নিয়ম কানুন এবং কিছু অপরচুনিটি তৈরি হয়েছে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ব্রিটেনে উচ্চশিক্ষায় আসার ব্যাপারে। তো পাশাপাশি চ্যালেঞ্জ আছে, অপরচুনিটি আছে। তো এসব নিয়ে আমাদের সাথে দুজন গেস্টকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আছেন আজকে ব্যারিস্টার সায়েম উদ্দিন খন্দকার এবং একই সাথে আমাদের সাথে আছেন আফজাল সৈয়দ মুন্না। আফজাল, আপনারা দুজনে যদি পরিচয় করে দেন নিজেদেরকে। ধন্যবাদ সাদেক ভাই আমাদেরকে আজকে এই অনুষ্ঠানে যুক্ত করার জন্য। এটি অবশ্যই একটি সমসাময়িক আলোচনা এবং এটি খুব দরকার অ্যাওয়ারনেস তৈরি করার জন্য হলো অ্যাটলিস্ট। আমার নাম সাইম উদ্দিন খন্দকার, আমি ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর ইউকেতে প্র্যাকটিস করছি। এই মোটামুটি ছোট্ট পরিচয়, আর বাকিটা তো কথা হবেই পুরো অনুষ্ঠান জুড়ে। আফজাল সৈয়দ। আসসালামু আলাইকুম সাদিক ভাই, শুভ সন্ধ্যা ভিউয়ার্স। আমার নাম আফজল সৈয়দ মুন্না। আমি আছি ইউনিভার্সিটিতে শিক্ষকতা করি, আর সাথে আমি কমিউনিটি ওয়ার্ক এবং মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত। বাট আজকে আমার ভূমিকাটা হবে একদমই নিরপেক্ষ। ধন্যবাদ আফজাল এবং ধন্যবাদ ব্যারিস্টার সাইম। আজকে আসলে আমাদের কাছে অনেক কোশ্চেন অলরেডি চলে আসছে বাংলাদেশি বিভিন্ন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসায় ইংল্যান্ডে আসতে আগ্রহী। তারা অলরেডি আমাদের সাথে আমাদের চ্যানেলের ইনবক্সে মেসেজ পাঠিয়েছে অলরেডি। তো আমরা যেটুকু জানি যে 6ই অক্টোবর থেকে ব্রিটেনে একটু নতুন নিয়ম পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। আমরা জানি যে আপনার কনজারভেটিভ সরকারের পূর্ববর্তী সময়ে আপনার টিআর 4 বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ভিসাটা বেশ কঠিন ছিল বিগত বছরগুলোতে। তবে ইমিগ্রেশন ক্যাপ ছিল এবং ছাত্রছাত্রীদের আনার ব্যাপারে যে বেশ কিছু রেস্ট্রিকশন ছিল। 6ই অক্টোবর থেকে সম্ভবত কিছু নিয়মে শিথিলতা আনা হয়েছে যেটুকু আমি জানি। তো আমার মনে হয় ব্যারিস্টার সায়েম হয়তো কিছু বলতে পারবেন কি ধরনের পরিবর্তন আনা হয়েছে বর্তমানে ছাত্রছাত্রীদের জন্য। অবশ্যই ধন্যবাদ সাদিক ভাই আবারও। আসলে একটু আমি ভূমিকা দিয়ে রাখি, সেটা হচ্ছে যে কেন এই পরিবর্তন। এটার মূল কারণ সেটা হচ্ছে যে আপনারা সবাই হয়তো জানেন যে ইউকে ইউরোপ থেকে বের হয়ে যাচ্ছে 31st of ডিসেম্বরে ফাইনালি। তো যখন তারা ইউরোপ থেকে বের হওয়ার পরে এখানে একটা শূন্যতা তৈরি হবে সব দিক থেকেই, ইউনিভার্সিটিগুলোতে, তারপর এখানকার জব মার্কেটে, এবং তার উপর যেটা যে এই দেশের ইকোনমিতে একটা আসলে তখন ইম্প্যাক্ট হবে। সেটাকে রিকভার করার জন্য আসলে ইউকে গভর্নমেন্ট এই নতুন যে স্ট্র্যাটেজি সেটা প্ল্যান আউট করেছে। তো এই প্ল্যান আউটের কারণে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অনেকগুলো জিনিস অনেক ফ্লেক্সিবল হয়েছে, তাদের জন্য অনেক সুযোগের এখানে তৈরি হয়েছে। তবে আমি যে কথাটা বলতে চাইবো যে অবশ্যই কেউ যেন এই সুযোগটার অপব্যবহার বা অ্যাবিউজ না করে। যেটা আমরা দেখেছি যে 2009 সালে এ ধরনের সুযোগ তৈরি হওয়ার পরে অনেক অ্যাবিউজ করা হয়েছে, এবং ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখেছি যে অনেক কঠোর এবং কঠিন কিছু শর্তাবলী পরবর্তীতে আরোপিত হয়েছে। তো আমি প্রথমে এটা বলে নিতে চাই যে যারাই এদেশে আসবেন তারা যেন জেনুইন ছাত্র হন, পড়াশোনা করার জন্যই আসেন, এবং অবশ্যই মেধাবী ছাত্ররা এখানে আসুক, এসে পড়াশোনা করে ইংল্যান্ডে এমনকি বাংলাদেশে গিয়েও মানে সর্বোপরি উন্নয়নে ভূমিকা রাখুক। তো পরিবর্তন যেটি এসেছে সেটি সম্পর্কে বলি, কারণ এটা নিয়ে সবার আগ্রহ। প্রথম কথা হচ্ছে যে আপনার এই দেশে ছাত্রদের আগে আসলে একটা ক্যাপ ছিল যে 8 বছরের বেশি সেখানে থাকতে পারতো না স্টুডেন্ট ভিসায়, তাকে আলটিমেটলি এদেশ থেকে চলে যাওয়া লাগতো। এখন তারা এই 8 বছরের যে ক্যাপটি ছিল সেটি উঠিয়ে দিয়েছে। তার মানে হয়েছে যে একজন স্টুডেন্ট এখানে আসার পরে উনি যদি চান উনি 10 বছরও ওনার পড়াশোনায় কন্টিনিউ করতে পারবেন, এবং 10 বছর পরে উনি অটোমেটিকলি এখানকার যে ইমিগ্রেশন রুলের 10 বছর লং রেসিডেন্স বলে একটা কথা আছে, সেই আইনের আওতায় তারা এখানে পার্মানেন্ট হওয়ার
সুযোগ থাকবে। আর সেকেন্ড কথা হচ্ছে যে আপনার এখানে এই যেটা আগে ছিল যে ছাত্ররা আগে যদিও আপনার এদেশে আসতো ১ম বছরের মেইনটেন্যান্স ফান্ড দেখিয়ে, তারপরে প্রত্যেক বছর তাকে ভিসা বাড়ানোর সময় আবারও মেইনটেন্যান্স ফান্ড শো করা লাগতো। তো এখন সেটি কিন্তু আর লাগছে না। শুধু ১ম বছরে যদি কেউ মেইনটেন্যান্স ফান্ডটা শো করতে পারে, তাহলে তার হয়ে যাচ্ছে। পরবর্তী বছরগুলোতে তার কিন্তু আর মেইনটেন্যান্স ফান্ডটা সেভাবে আ দেখানো লাগতেছে না। আর এখন যেমন আরো কিছু ছোট্ট পরিবর্তন, আগে তো আপনার ওই ব্যাংক থেকে প্রপার স্টেটমেন্ট দেওয়া লাগতো। এখন তারা বলতেছে যে আপনার ইলেকট্রনিক যেই আ স্টেটমেন্ট সেটাও কিন্তু গ্রহণযোগ্য হবে। আর তার চাইতেও বড় যে জিনিসটা আমি বলব, সেটা হচ্ছে যে এই দেশে আসার পরে যদি কেউ পড়াশোনা করেন এবং ডিগ্রিটা সাকসেসফুলি কমপ্লিট করেন, তারপরে তিনি ২ বছরের একটা ওয়ার্ক পারমিট পাবেন, পোস্ট স্টাডি ওয়ার্ক। আর যদি পিএইচডি হয় সেক্ষেত্রে ৩ বছরের তিনি এখানে ওয়ার্ক পারমিট পাবেন এবং সেই পুরো সময়টা জুড়েই তিনি কিন্তু ফুল টাইম কাজ করতে পারবেন, বিজনেস করতে পারবেন, এন্টারপ্রেনারশিপ এখানে ক্রিয়েট করতে পারবেন। সো সবকিছু মিলিয়ে এটা আমার কাছে মনে হয়েছে যে একটা সুযোগ। বাট একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যদিও অনেক কিছু আগের মতো পরিবর্তন হয়নি, অনেক কিছু আগের মতো রয়ে গেছে। যেমন ধরেন যে আপনার পয়েন্ট স্কোরিং করা, তারপরে মেইনটেন্যান্স এর যে বিষয়গুলো আগের মতোই আছে। বাট প্র্যাকটিক্যালি এখন যেটা হবে যে ভিসা দেওয়ার সময় কিছুটা ফ্লেক্সিবিলিটি আসবে। আগের চাইতেও অনেক জেনারাস ওয়েতেই এখন অ্যাপ্লিকেশন গুলা দেখা হবে। এই হলো মোটামুটি সেগুলো আমরা পরবর্তীতে আবার ফার্দার আলোচনা করব। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমার মনে হয় আপনি অনেক মূল্যবান ইনফরমেশন যেগুলো আর কি বেশি দরকার এগুলো অলরেডি আপনি দিয়ে দিয়েছেন। তো আপাতত আমি এখন আফজাল সৈয়দ মুন্নার কাছে যাব। আপনি তো ব্রিটেনে দীর্ঘদিন যাবৎ টিচিং প্রফেশনে আছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, আপনি ট্রিনিটি সেন্ট ডেভিডে আছেন, রিচমন্ড আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইন লন্ডন ওখানেও আছেন। তো কি ধরনের কোর্স বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ভালো হয়, কি ধরনের কোর্সে তারা আসতে পারে? সালামালাইকুম সাদিক ভাই। আমার আমার কাছে মনে হয় যে ব্যারিস্টার সাহেব ভাই আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন এবং আমি ওখান থেকে শুধুমাত্র একটা জিনিসই পিক করেছি। সেটা হচ্ছে যে যেটা আমার মনে হয় যে আমার সাথে একটু একত্রিত হয়। আমরা যেন অ্যাবিউজ না করি। একটু ফ্লেক্সিবিলিটি এসছে। ২০০৯ কে আমরা আবার দেখতে না চাই। কারণ ২০০৯ এ বেশ কিছু আম আ দুর্ঘটনা আমরা দেখেছি। আর যেই প্রশ্নটা আপনি করেছেন, সেই প্রশ্নের উত্তরে যদি যাই সরাসরি, আমাকে একটু ভিতরে যেতে হবে। সেটা হচ্ছে যে নরমালি আমাদের পছন্দনীয় বিষয়গুলো কি? আমরা এমপ্লয়াবিলিটি এবং একাডেমিক স্কিলস এর উপর অনেক জোর দেই। যেটা কিনা একটা গুরুত্বপূর্ণ মডিউল আমরা ইউনিভার্সিটিতে পড়িয়েও থাকি বিভিন্ন ইউনিভার্সিটিতে। আমাদের মূল উদ্দেশ্যটা যদি হয়ে থাকে শিক্ষা, সেই ক্ষেত্রে আমি বলব যে একজন শিক্ষার্থী যেকোনো সাবজেক্টে সে পড়তে আসতে পারেন। যদি এটা ডিপেন্ড করে তার ব্যক্তিগত আম আম পূর্ববর্তী যে শিক্ষাগত যোগ্যতা আছে সেটার উপরে লিঙ্ক আপ করে। ফর এক্সাম্পল আমি যদি আমার কথাই বলি, আমি ব্যবসা প্রশাসন নিয়ে পড়েছি। আমার ব্যবসা প্রশাসন নিয়ে একটা আগ্রহ ছিল। সেই হিসেবে কিন্তু আমি ব্যবসা প্রশাসন পড়ার জন্যই এই দেশে এসেছিলাম। তো ওইভাবেই কিন্তু আমি শুরু করেছি এবং ওখান থেকে অন্য লিঙ্কে আমি ধরেন এডুকেশন সেক্টরে যে হায়ার এডুকেশন নিয়ে পড়াশোনা করা যায়, আম এ এই এই এইটা এই সেক্টরটাও কিন্তু আমি দেখেছি বা ওই সেক্টরটাতেও কিন্তু আমি এখন কাজ করছি। তো ওভারঅল যদি আমরা কোর্স আম আ সিলেকশন এর কথা বলি, আমি বলব যে যেকোনো কোর্সের জন্যই পড়তে আসা যেতে পারে। তারপরেও আমি শুধুমাত্র এতটুকুই বলব যে আ সায়েন্টিফিক কিছু কোর্সের ব্যাপার আছে। যে কোর্সগুলোতে পূর্ববর্তী অ্যাপ্রুভাল এর দরকার হয় এবং একটা প্রায়র রিকগনিশন এরও দরকার হয়। যেটা কিনা সে পূর্ববর্তী যেইখান থেকে যেই দেশ থেকে আসছে, সেই দেশের শিক্ষা ব্যবস্থার উপরে অনেকটা নির্ভর করে। তো সেই ক্ষেত্রে হয়তো কিছু রেস্ট্রিকশনস থাকতে পারে। বাট ওভারঅল কিন্তু আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে যেকোনো কোর্সের ক্ষেত্রেই আমরা
আগ্রহী হতে দেখেছি। কিন্তু আমি যেহেতু ব্যবসা প্রশাসনে আছি, আমি যদি এক্সাক্ট ফিগারটা পার্সেন্টেজ ওয়াইজ না দিতে পারলেও আমি বলব যে ব্যবসা প্রশাসনে আমরা দেখি যে অনেক শিক্ষার্থী আগ্রহ প্রকাশ করেন এবং ওনারা পড়তে আসেন। বাট তার মানে এই নয় যে অন্য প্রশাসনে আসছেন না। তবে এই ক্ষেত্রে এই সেক্টরে শিক্ষার্থীর অ্যাপ্লিকেশনটা একটু বেশি হয়। তার পেছনে একটা কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে বাংলাদেশে আপনারা খেয়াল করেছেন অবশ্যই যে একটা নতুন ট্রেন্ড তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে ইয়াং এন্টারপ্রেনিউরস। তো এখন কিন্তু কেউই চায় না যে আমি অন্যের হয়ে কাজ করি। সবার ভিতরে একটা আম চাওয়া পাওয়া এসছে যে যদি আমার যোগ্যতা এবং অভিজ্ঞতা দিয়ে যদি অন্য কেউ বেনিফিশিয়ারি হতে পারে তাহলে why not me? তো ওই ক্ষেত্রে কিন্তু এখন সবাই একটু উদ্যোক্তা হতে চাচ্ছে। এবং উদ্যোক্তা তৈরির ব্যাপারটা কিন্তু বাংলাদেশে অনেক তোড়জোড় করে নেমেছে যদি আপনি সাউথ এশিয়ার অন্যান্য দেশের সাথে তুলনা করেন। তো আমি মনে করি যে ওইটাও একটা বড় ক্ষেত্র ইউকে তে শিক্ষা ব্যবস্থার জন্য আসার পেছনে। আচ্ছা, ধন্যবাদ আফজাল আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমি আসলে সাইম ভাইয়ের ওই পয়েন্টটা একটু হাইলাইট করতে চাই যে একটা বিরাট অপরচুনিটি তৈরি হয়েছে, এটা নিঃসন্দেহে সত্য। তবে একই সাথে আমাদের সচেতনতার দরকার আছে, কারণ আমরা অতীতে অভিজ্ঞতা থেকে দেখেছি যে বাংলাদেশের স্টুডেন্টরা 2008-9 সালে যখন ভিসা সহজ করে দেওয়া হয়েছিল, তখন একটা বিশেষ মহল দেখা গেছে যে স্টুডেন্টদের বিভ্রান্তিকর তথ্য দিয়ে, হ্যাঁ, ইংল্যান্ডে নিয়ে এসেছে বা তাদেরকে অ্যাবিউজ করা হয়েছে সোজা কথায়। তা আমরা যেন এই ধরনের সুযোগটাকে অ্যাবিউজ করে আমাদের কমিউনিটির জন্য ক্ষতিকর কিছু না করতে পারি, সেজন্যই মূলত আজকের অনুষ্ঠানটা করা, যাতে আমাদের বাংলাদেশে যেসব দর্শক আছে, যেসব স্টুডেন্ট আছে, তারা যাতে মানে আসল ইনফরমেশনটা জানতে পারে। তো এই ব্যাপারে সায়েম ভাই, এবার কি আপনার ইংলিশ রিকোয়ারমেন্টের ব্যাপারে আপনি কি কিছু বলতে পারেন? কোনো বাধ্যবাধকতা আছে কিনা? কারণ আমি যেটুকু শুনেছি যে হোম অফিস 6 অক্টোবর থেকে তারা জানিয়েছেন যে ইংলিশ বাধ্যবাধকতা নেই, তবে স্পন্সর মানে বিশ্ববিদ্যালয় যদি চায়, এটা তাদের নিজস্ব ব্যাপার আর কি। জি সাদেক ভাই, এখানে মানে মূল যে বিষয়টা ইংলিশ জি B1 জি জি লেভেল থেকে B2 লেভেল, সেটা এখানে পড়াশোনা করার মতো উপযুক্ত, তাহলে তারা সেই সুবিধাটা অ্যাট লিবার্টিতে তারা মানে ইউজ করতে পারবে আর কি। সেই জায়গাটাতে একটা পরিবর্তন। আরেকটা ছোট্ট পরিবর্তন প্রথমে মেনশন করতে পারেন, সেটা হচ্ছে যে এখন ইন্টারনাল সুইচিংটাকে অনেক ইজি করা হবে। ফর এক্সাম্পল, যেমন ধরেন যে আমরা আমার মনে হয় যে লাইনে একটু প্রবলেম হচ্ছে, সাইম ভাইয়ের কথা ঠিক মতো শুনতে পাচ্ছি না। সাইম ভাই কি আপনার আমাদের কথা হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন তো? এখন শুনতে পাচ্ছি, জি 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 জি, এখন শুনতে পাচ্ছি, বলেন ইংলিশ রিকোয়ারমেন্টের ব্যাপারে। হ্যাঁ, আমি যে কথা চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ইংলিশের বিষয়ে তো বলেছি ইতিমধ্যে। আরেকটা ছোট্ট পরিবর্তন যেটা আসলে ফেভারেবলি স্টুডেন্টদের পক্ষে হবে, সেটা হচ্ছে যে আপনার এই ইন্টারনাল যে সুইচিং, আগে হুম আসলে হুম, টিয়ার 4 স্টুডেন্ট অন্য ভিসায় সুইচ করাটা অনেক কঠিন ছিল। জি জি এখন নতুন যে রেজিম গভর্নমেন্ট 5 অক্টোবর থেকে শুরু করলো, সেখানে ইন্টারনাল সুইচিংটাকে অনেক ইজি করা হয়েছে। যেমন একজন ছাত্র খুব সহজে সে ওয়ার্ক পারমিটে সুইচ করতে পারবে বা অন্য যে কোনো ভিসায় সে সুইচ করতে পারবে। এই সুইচ করার যেই ফ্লেক্সিবিলিটি, সেটা আসলে কতটা দরকার সেটা যারা এদেশে এসে পড়াশোনা করেছেন তারাই হয়তো ভালো বলতে পারবেন। সো এটা খুব আমি আমরা ধন্যবাদ সায়েম ভাই, ব্যারিস্টার সায়েম ভাই, আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আফজাল, আপনি তো নিজেও রিসার্চের সাথে জড়িত আছেন। ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলোতে
যদি বাংলাদেশি স্টুডেন্টরা তাদের গ্রাজুয়েশন মাস্টার্স এর পরে আসতে চায়, তো কি ধরনের ফ্যাসিলিটিস আছে এখানে আপনার রিসার্চ সেক্টরে? ধন্যবাদ সাদিক ভাই। আমি ছোট্ট করে একটু এখানে ওই বলতে চাই, সেটা হচ্ছে যে রিসার্চের যে ব্যাপারটা আমাদের এখানে রিসেন্টলি আমি দেখেছি যে ইউক্যাস এবং আপনি দেখবেন যে ইউকে কমিশনস এর ইউনিভার্সিটিস ইউকে ওনাদের একটা গবেষণার পরিপ্রেক্ষিতে টোটাল 10টা পয়েন্টকে হাইলাইট করা হয়েছে যে হোয়াট আর দ্য 10 different challenges, prime challenges in studying in education in UK, especially higher education এর ক্ষেত্রে। ওই চ্যালেঞ্জেস এর মধ্যে একটা পয়েন্ট কিন্তু হচ্ছে আপনার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। রিসার্চ ফান্ডিং একটা বিশাল কনসার্ন, এবং রিসার্চ ফান্ডিং এর এই কনসার্নটা কিন্তু রেইজ হয়েছে, আপনি ভালো বলতে পারবেন আমার থেকে, যেহেতু আপনি এই সেক্টরে আছেন। একটা কিন্তু বড় কারণ হচ্ছে পলিটিক্যাল রিজন, যে ব্রেক্সিটের কারণে একটা ফান্ডিং এর কিন্তু একটা বড় ধাক্কা চলে আসবে রিসার্চের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে ওনারা যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে যে ফান্ডিং গুলো ওনারা দেওয়ার চেষ্টা করবেন প্রাইম লেভেলের ইউনিভার্সিটিতে। আপনি জানেন যে আমাদের এখানে একটা টেবিল লিগের ব্যাপার আছে, আমরা এখানে গোল্ড স্ট্যাটাস, ব্রোঞ্জ স্ট্যাটাস, সিলভার স্ট্যাটাস ইউনিভার্সিটি মেনটেন করি। তো আপনি সচরাচর বুঝতে পারছেন যে ওই ফান্ড গুলো চলে যাবে ওই দিকে। তো সেই ক্ষেত্রে কতটা ফান্ডিং অ্যাভেলেবিলিটি হবে ওইটার একটা বড় ধাক্কা একটা আছে এখানে। প্লাস হচ্ছে যে ধরেন যে আপনার এইটা যে শুধু বাংলাদেশ থেকেই হবে তাও না, ইউরোপিয়ান ইউনিয়ন থেকেও যারা আসবেন তারাও কিন্তু ইরাসমাস প্রজেক্টের আন্ডারে কিন্তু ওনারাও কিন্তু ভুক্তভোগী হবেন। তা আমি মনে করি যে এইটা একদম বন্ধ হয়ে যাবে সেটা আমি বলবো না, আমি এতটা প্যাসিমিস্টিক হব না, বাট আমার কাছে মনে হয় যে খুব বেশি অপটিমিস্টিক হবারও সুযোগ আমাদের নেই, এখানে একটা চ্যালেঞ্জ বড় থাকবে। আর ছোট্ট করে আমি যদি আরেকটু বলি সেটা হচ্ছে যে যদিও আমাদের ব্যারিস্টার সায়েম ভাই বললেন যে সুইচিং এর ব্যাপারটা অনেক ইজি হবে, তারপরে আমাদের অ্যাডমিশনস এর ক্ষেত্রে ব্যাপারগুলো একটু ইজি হবে, বাট আমি যদি একাডেমিক সেক্টর থেকে বলি, একাডেমিক সাইডটা একটু বলি, এটা তো ইমিগ্রেশনের ব্যাপারটা গেল। সেটা হচ্ছে যে আমরা কিন্তু সচরাচর যেটা চিন্তা করি যে ইমিগ্রেশন অনেক শিথিল হয়েছে, উইদাউট আইএলস, আমি দেখি মাঝে মধ্যে পত্রিকায় বিজ্ঞাপন উইদাউট আইএলস ইউকে তে যাওয়া যাবে, তো আমরা কিন্তু একটু একটু মানে উৎসাহটা বেশি পেয়ে যাই। কিন্তু ভিতরের বিষয়গুলো কিন্তু আমাদেরকে একটু খতিয়ে দেখার প্রয়োজন আছে বলে আমি মনে করি একজন একাডেমিক, একজন হায়ার এডুকেশন একাডেমিক্স হিসেবে। রিসেন্টলি ইউনিভার্সিটি জয়েন্ট কমিশন কিন্তু ওনারা একটা ক্লারিফিকেশন দিয়েছেন যে ইউকে স্ট্যান্ডিং কমিটি ফর কোয়ালিটি অ্যাসুরেন্স, তারপরে আপনার হচ্ছে যে গ্লাইড হায়ার এডুকেশন এবং কোয়ালিটি অ্যাসুরেন্স এজেন্সি ফর হায়ার এডুকেশন, জানেন কিউএ, ওনারা কিন্তু সংগঠিতভাবে একটা রিপোর্ট দিয়েছেন, যে রিপোর্টটাতে ওনারা বলেছেন যে ইউকের যে কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক আছে সেই কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ককে নতুনভাবে চিন্তা চেতনা করা যেতে পারে, এবং 2021-এ কিন্তু এটা একটা পরিবর্তন আসবে। একটা বড় পরিবর্তন হবে আপনার গ্রেডিং এর ক্ষেত্রে। আমরা এখন যেমন আপনি জানেন যে 2-1, 2-2, বা আমরা বলি যে হায়ার সেকেন্ড ক্লাস পেয়েছে বা হায়ার ফার্স্ট ক্লাস পেয়েছে, এই যে গ্রেডিংটা, এই গ্রেডিংটার কিন্তু একটা চেঞ্জ আসবে, এবং এই চেঞ্জের একটা বড় পরিসর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই ইউকে ইমিগ্রেশন এবং ভিসার ক্ষেত্রে যেরকম আমাদের একটা পয়েন্টস বেস সিস্টেমের সুযোগ আছে, ওইরকম একটা পয়েন্ট বেস সিস্টেম ওনারা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে। বাট ওই পয়েন্ট বেসের একটা সবচেয়ে বড় যেই পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে যে পয়েন্টটা ক্লাসিফাই করা হবে বিভিন্নভাবে, এবং ওইটা নিয়ে এখন আলোচনা চলছে। সেকেন্ড হচ্ছে যে স্টুডেন্টদেরকে ডিফেন্স করতে হবে এ লট, যে ইউ হ্যাভ টু ডিফাইন ইউরসেলফ, যে ইউ ডিজার্ভ টু বি সার্টিফাইড ফর দিস পার্টিকুলার প্রোগ্রাম। ওনারা যেই কোয়ালিফিকেশনটা নিতে যাচ্ছেন, এটা কিন্তু আগে এটা ছিল না, আমি পরীক্ষা দিচ্ছি, পাশ করে যাচ্ছি, অ্যাসাইনমেন্ট করছি, পাশ করে যাচ্ছি, দ্যাটস ইট, আই গট এ ডিগ্রি। বাট এখন কিন্তু ওইটা হচ্ছে না, ডিফেন্সের একটা সুযোগ ওনারা নিয়ে আসছেন। সেকেন্ড হচ্ছে যে এক্সটার্নাল এক্সামিনেস, যে একটা এক্সটার্নাল এক্সামিনেশনের যে ভূমিকাটা আছে, আপনি জানেন, আমি জানি, আপনি অনেক এক্সটার্নাল এক্সামিনার হিসেবে কাজ করেন অনেকগুলো ইনস্টিটিউশন, আমি নিজেও কাজ করি। আমাদের এই প্রসেসটাকে আরো অনেক রিগোরাস এবং ট্রান্সপারেন্ট করা হচ্ছে। সো সেই ক্ষেত্রে একটা দায়বদ্ধতার ব্যাপার চলে আসবে, এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন ইউনিভার্সিটিগুলোতে আপনি জানেন যে ওনাদের যেই ডেটা শেয়ারিংটা হয়, সেই ডেটা শেয়ারিংটা কিন্তু হয় ইউনিভার্সিটি লেভেলে, শুধুমাত্র ধরেন আপনার ইন্টার ইউনিভার্সিটি ডেটা শেয়ারিং হয়। এখন ওনারা বলছেন যে এটাকে রিভিউ করতে হবে এবং এই ডেটাটাকে পাবলিশ করতে হবে ওপেনলি, সো দ্যাট অল দ্য ইউনিভার্সিটি অ্যাক্রস ইউকে আমরা দেখতে পাই যে কোন ইউনিভার্সিটির ডেটা কতটুকু। সো এখন যে আমি ক্লেম করছি যে আমার স্টুডেন্টের রিটেনশন রেট হাই বা পাস রেট হাই, এটা কতটা যুক্তিযুক্ত অন্যান্য ইউনিভার্সিটির সাথে, এটা কিন্তু একটু শক্ত হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো আমরা ভিতরে অনেকেই জানি না, যেহেতু আমি কাজ করি, আমরা ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। সো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা দেখার দরকার আছে। সো একটা চ্যালেঞ্জ তো থাকবেই, এবং ভবিষ্যতে আমাদের যে ডিগ্রির যে ভ্যালুয়েশন, এই ভ্যালুয়েশনটাকে আরো স্ট্রং করবার জন্য এই জিনিসগুলো আসছে, বিকজ আফটার ব্রেক্সিট আমাদের
সবাই ধারণা করছেন যে আমাদের ইউকে কোয়ালিফিকেশনের মানটা অনেক কমে যাবে, ইন্টারন্যাশনালি আমাদের রিকগনিশনটা কমে যাবে। আপনি খেয়াল করেছেন কিনা লাস্ট ইয়ার্সে কিন্তু আমাদের ইউকে এডুকেশন কোয়ালিফিকেশন যেগুলো আমরা দিচ্ছিলাম সেটা কিন্তু আমরা ওয়ার্ল্ডের সেকেন্ড র্যাঙ্কিং এ ছিল। সেখান থেকে কিন্তু আমরা সরে আসছি এখন, সেখান থেকে সরে এসে কিন্তু আমরা এখন জাপান উঠে গেছে, ওইখানে চায়নার ইউনিভার্সিটি গুলো চলে আসছে, নিউজিল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া চলে আসছে। তো আমরা কিন্তু ওইটাতে একটু এমনিতে পিছিয়ে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে কিন্তু এই স্ট্রিমলাইন করার জন্য আমার কাছে মনে হয় যে ইমিগ্রেশন হয়তো ইজি হবে, বাট বিষয়টাকে অন্যভাবে দেখার সুযোগ আছে আমার কাছে মনে হয়। এবং যারা ওই ব্যারিস্টার সায়েম ভাই যেটা বললেন যে আমরা আশা করি যে পরিপূর্ণ শিক্ষার জন্যই যারা আসবেন এবং যারা আসলেই শিক্ষার্থী ওনারা যেন এই বিষয়গুলো মাথায় নিয়ে আসেন, এবং যেহেতু ওনারা ম্যারিটোরিয়াস হবেন এবং ওনারা আসবেন উচ্চ শিক্ষার জন্য, সেই ক্ষেত্রে অবশ্যই এটা ওনাদের জন্য বাধা হবে না বলে আমি মনে করি। ধন্যবাদ আফজাল আপনার মূল্যবান বক্তব্যের জন্য। তো আসলে ব্যাপার হচ্ছে যে এটা নিশ্চিত যে একটা বিরাট অপরচুনিটি তৈরি হয়ে গেছে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য, এবং আমরা চাই যে বাংলাদেশের স্টুডেন্টরা তাদের উচ্চ শিক্ষার জন্য ব্রিটেনকে বেছে নেক। কারণ আমরা জানি যে ব্রিটেনের, আপনি যদি দেখেন টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং এ অলমোস্ট 30% বিশ্ববিদ্যালয় কিন্তু ব্রিটেন থেকেই। এবং আনন্দের খবর হচ্ছে যে আমাদের ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি কিন্তু গত টানা 3টা বছর আমেরিকার ইউনিভার্সিটিকে পিছনে ফেলে 1 নম্বর পজিশনে আছে। তো আমার মনে হয় যে ব্রিটেনের মানে যেই করোনা ভাইরাস পরবর্তী বা পোস্ট ব্রেক্সিট যে কারণ আর কি, যেহেতু আমরা ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে চলে যাচ্ছি, সরকারের একটা কনজারভেটিভ সরকার ক্ষমতায় আছে, তারপরেও তারা আম, একটা একটা আমার মনে হয় যে একটা ভালো পরিকল্পনা নিয়েছেন, যেটার কারণে হয়তো ব্রিটেনের ইকোনমিও সচল থাকবে এবং একই সাথে আমার বিভিন্ন দেশ, বিশেষ করে বাংলাদেশের মতো দেশের স্টুডেন্টদের জন্য একটা বিরাট অপরচুনিটি তৈরি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি সায়েম ভাইকে জিজ্ঞেস করবো, সায়েম ভাই, ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারে আপনি যদি একটু গাইড দিতেন যে কতদিনের ব্যাংক স্টেটমেন্ট লাগে বা কতদিন আগে স্টুডেন্টরা ভিসার অ্যাপ্লিকেশন করতে পারবে। আমার মনে হয় এই দুইটা কনফিউশন স্টুডেন্টদের আছে, যে তারা যদি জানুয়ারি সেশনে আসতে চায় কোন সময় তারা অ্যাপ্লাই করতে পারে বা কতদিন আগে অ্যাপ্লাই করতে পারবে, এবং একই সাথে ব্যাংক স্টেটমেন্টের যে বাধ্যবাধকতা এটা আসলে কত দিনের, এবং ওই আমরা যেটুকু জানি 28 দিনের ব্যাংক স্টেটমেন্ট, এটা কি শুধু 28 দিনই রাখতে হয় নাকি ভিসার ডিসিশন না হওয়া পর্যন্ত ব্যাংকে টাকা রাখা উচিত? এ ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। সাইম ভাই, আমরা আপনার মাইক্রোফোনটা একটু চেক করেন, আমার মনে হয় একটু আমরা ঠিক ভয়েস পাচ্ছি না। আপনার মাইক্রোফোন এখন মিউট অবস্থায় আছে, আপনি যদি একটু আনমিউট করেন। হ্যাঁ, আনমিউট হয়েছে মনে হয়। আবার মিউট হয়ে গেছে, আর একবার ক্লিক করেন। জি। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, আচ্ছা, আপনি বলেন। আমি প্রথমত আপনার প্রশ্নটা সুনির্দিষ্ট উত্তর দিয়ে নেই। জি। সাইম ভাই, আপনার মাইক্রোফোনটা আবার আনমিউট করতে হবে, আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এবার বলেন কথা। এখন শুনতে পাচ্ছেন? জি জি, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার এখন যে পয়েন্ট বেস সিস্টেম সেটা মূলত 70 পয়েন্ট একজন স্টুডেন্টকে স্কোর করা লাগে।
তো জি, জি। 50 পয়েন্ট হচ্ছে আপনার স্পন্সরশিপ বা কাসের জন্য, 10 পয়েন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস জন্য, আর 10 পয়েন্ট হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের জন্য। তো এখন যদি আমরা প্রথমে কাসে আসি, আমি ওই ভাইয়ের সাথে একটা জিনিস একটু এড করে নিই, সেটা হচ্ছে যে যদিও আমরা বলছি যে এটা অনেকটা ফ্লেক্সিবল হচ্ছে, বাট একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, 5ই অক্টোবরের নতুন যে নিয়ম সেখানে ওরা একটা কথা জুড়ে দিয়েছে, সেটা বলেছে যে আপনার জেনুইন স্টুডেন্ট হতে হবে। ধরেন কোনো একজন স্টুডেন্ট 70 পয়েন্ট স্কোর করলো, তারপরও কিন্তু চাইলে অ্যান্টি ক্লিয়ারেন্স অফিস তাকে রিফিউজ করতে পারে এই মর্মে যে আসলে জেনুইন স্টুডেন্ট না। সো এখন জেনুইননেস কিভাবে তারা প্রুভ করবে? হুম। আমার মনে হয় ইন্টারনেট কানেকশনে কিছুটা প্রবলেম হয়েছে সাইম ভাইয়ের লাইনে। আমরা একটু অপেক্ষা করি। সাইম ভাই কথা বলে যাচ্ছেন কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। সাইম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? আমি তো শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, বাট হ্যাঁ, আপনার হ্যাঁ, আমরা কথা শুনতে মাঝখানে পাচ্ছিলাম না। আপনার আমরা আবার মিস করছি আপনার কথাকে। আপনি যদি আবার বলতেন ওখান থেকে। তাহলে মানে কোন পয়েন্টে আপনারা মিস করা শুরু করলেন একটু বলেন আমাকে। আমরা মিস করেছি ওই যে আপনার জেনুইন স্টুডেন্ট, হোম অফিস যদি মনে করে যে ছাত্র জেনুইন না, তাহলে তারা রিফিউজ করার রাইট রাখে সব পয়েন্ট মিট করার পরও। হ্যাঁ, তারপর আমি যেটা বললাম যে জেনুইন তারা কিভাবে আপনার এটাকে জি, প্রমাণ বুঝবে, করবে। জি। হুম, সেটার জন্য তারা যেটা করে যে তারা একটা ক্রেডিবিলিটি ইন্টারভিউ বলে এটাকে। হুম, হুম, হ্যাঁ, তারা একটা ক্রেডিবিলিটি ইন্টারভিউ অ্যারেঞ্জ করবে। এই ইন্টারভিউটা হতে পারে হয়তো ইন পারসন, অথবা এখনকার যে করোনাকালীন পরিস্থিতি, এটা হয়তো ওভার দ্য ফোন বা ভিডিও কনফারেন্সের মধ্যে দিয়ে হতে পারে। তো হুম, এই হুম, ক্রেডিবিলিটি ইন্টারভিউটাতে ভালো করার জন্য আমরা স্টুডেন্টদেরকে বলবো তারা যেন নিজেরা পার্সোনালি ইউনিভার্সিটিগুলোতে কন্টাক্ট করে, তারা যেন নিজেরা রিসার্চটা করে নেয়। নিজেরা রিসার্চ করলে, কন্টাক্ট করলে যেটা হবে, তখন তারা ইন্টারভিউতে বলতে পারবে তারা আসলে কি করেছে, তারা কিভাবে এই সাবজেক্টটা বা ইউনিভার্সিটিটা চুজ করেছে। এজন্য এজেন্সিগুলো, আর এখন যেহেতু পৃথিবী অনেক ছোট, বিশ্বায়নের যুগে আমরা বাস করছি, জি, একদম বাংলাদেশে ধরেন অজপাড়া গাঁয়ের একটা চায়ের দোকানে বসেও কিন্তু এখানকার সবচাইতে বড় ইউনিভার্সিটিতে অ্যাক্সেস পাওয়ার সুযোগ আছে এখন। সেজন্য আমরা যেটা অ্যাডভাইস করব স্টুডেন্টদেরকে যে তারা যেন নিজেরাই সাবজেক্ট এবং ইউনিভার্সিটিটা চুজ করে, তাহলে হবে যেটা যে তারা ক্রেডিবিলিটি ইন্টারভিউতে তখন কনভিনসিং আনসার তারা করতে পারবে ইন্টারভিউতে, এইটা। আর আরেকটা যেটা বিষয়, যদিও আমরা বলছি যে আপনার মেইনটেনেন্স ফান্ডটা 28 ডেজ রাখলেই হবে, কিন্তু একটা জিনিস জি, ভুললে চলবে না, যে আমাদেরকে শো করতে হবে এই মেইনটেনেন্স ফান্ডটা আসলে জেনুইন, এবং এই মেইনটেনেন্স ফান্ডটা হঠাৎ করে শুধুমাত্র ইউকেতে অ্যাডমিশনের জন্য রাখা হয় না, এটা স্লোলি এবং গ্রাজুয়ালি অ্যাকুমুলেট করছে, ইন এ ন্যাচারাল ওয়ে এটা ফ্লো করছে। হুম, এবং এটার সোর্সের যে জেনুইননেস, সেটাও কিন্তু আমাদেরকে সেখানে কনভিনসিংলি ইয়ে করতে হবে এন্ট্রি ক্লিয়ারেন্সকে। সো কারণ ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা একটা খুব বড় জায়গা, যেটার উপর ভিত্তি করে অনেক সময় আপনার কিন্তু রিফিউজালটা করা হয়। আর ইংলিশ কিন্তু রিকোয়ারমেন্ট তো আপনারা সবাই জানেন যে এটা B2, যেটা হচ্ছে যে IELTS হয়তো 5.5 এর সমতুল্য, অথবা যদি ইউনিভার্সিটি ফোন করে ইন্টারনাল অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে করে, তখন তো সে তার মতো করে করবে। সেটা নিয়ে খুব বেশি হয়তো সমস্যা আমাদের স্টুডেন্টদের হবে না। হচ্ছে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টের আরেকটা, যেটা যদিও আমরা বলছি যে এখানে অনেক পজিটিভ বা ফ্লেক্সিবল পরিবর্তন আসছে, কিন্তু আপনারা হয়তো খেয়াল করবেন
ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টের জায়গায় কিন্তু পরিবর্তনটা আসছে আর একটু স্ট্রিক্টার। যেমন একটা সময় আপনি কিন্তু থার্ড পারসন মানে আপনার চাচা, মামা বা খালার বা খালুর টাকা দেখিয়েও কিন্তু দেশে আসতে পারতেন। জি। সেটা কিন্তু এখন আর নাই। এখন হচ্ছে যে শুধুমাত্র প্যারেন্টস অথবা অ্যাপ্লিকেন্ট তার নিজের অ্যাকাউন্টে আপনার মেইনটেন্যান্স ফান্ডটা শো করতে হবে। এবং নিজের অ্যাকাউন্ট এবং প্যারেন্টস এর অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো থার্ড পার্টি ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট এখন মিট করার কোনো আর সুযোগ নেই। যারা এদেশে পড়তে আসবে আমি সবাইকে বলবো যেন এটা একটু তারা সিরিয়াসলি ফোকাস করে, কারণ এখানেই মূলত আসলে আপনার রিফিউজ হওয়ার বেশি সুযোগ থাকে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টসটা মিট না হওয়ার কারণে। ধন্যবাদ সায়েম ভাই। আমার মনে হয় আমি বাংলাদেশি স্টুডেন্ট যারা ইউকে হায়ার স্টাডির জন্য আসতে আগ্রহী তাদের আরেকটু রিমাইন্ড করে দিই সায়েম ভাইয়ের যেই মূল্যবান বক্তব্যের সারাংশ যেটা আমি বুঝলাম। ফাইন্যান্সিয়াল যেই ইস্যুটা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এটা এটা রিয়ালিস্টিক এবং রিলায়েবল হতে হবে। হোম অফিস যদি আপনি পয়েন্ট মিট করেনও, আপনি যদি ইউকে তে আসতে চান হায়ার স্টাডির জন্য, আপনি ফান্ডিং ক্রাইটেরিয়া পুরোপুরি মিট করার পরও হয়তো আপনাকে রিফিউজ করে দিতে পারে যদি তারা ক্রেডিবিলিটি না পায়। সো এটা একটা ন্যাচারাল প্রসেসের ভিতর দিয়ে ফান্ডিংটা আসতে হবে। হঠাৎ করে ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনার 20 লাখ টাকা বা 25 লাখ টাকা থাকে, আপনি জাস্ট 28 দিনের জন্য রাখলেন, দিয়ে দিলেন, সেক্ষেত্রে একটা পসিবিলিটি আছে রিফিউজ হয়ে যাওয়ার। কারণ হোম অফিস চাইলে ক্রেডিবিলিটি বা সন্দেহের ভিত্তিতে ফিনান্সিয়াল পয়েন্টের ক্ষেত্রে আপনাকে রিফিউজ করে দিতে পারে। এবং আরেকটা ব্যাপার হলো যে ব্যাংক স্টেটমেন্ট 28 দিনই রাখতে হবে, এটা এটা আমার মনে হয় একটু বেশি রাখা ভালো, মানে ন্যাচারাল ওয়েতে যে কয়দিন রাখা যায়। কারণ এটা এটা ইন্টেনশন, যেটা আপনার স্টুডেন্টদের যে ইন্টেনশন, এটা হোম অফিস চাইলেই জাজ করতে পারে। সায়েম ভাই যেটা বললেন যে যদি তারা মনে করে স্টুডেন্টের সাথে ওভার দ্য ফোন বা স্কাইপ বা যে কোনো ভাবে ইন্টারভিউ অ্যারেঞ্জ করে যাচাই করার চেষ্টা করতে পারে যে স্টুডেন্টের ইন্টেনশন বা মোটিভেশন আসলেই বিদেশে পড়তে আসার উদ্দেশ্য নাকি কাজের জন্য বা অন্য ইমিগ্রেশনের কারণে। সো এটা একটা ব্যাপার। আফজাল, আমি আপনার কাছে আবার ফিরে আসছি। আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশি স্টুডেন্টরা যে প্রশ্নটা প্রথমে করে যে তারা যে টিউশন ফি, আমরা জানি আপনার বিশ্ববিদ্যালয়ে বা আমাদের বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি আমরা জানি যে প্রায় 12,000 পাউন্ড বা 13,000 পাউন্ড থেকে আপনার 17-18,000 পাউন্ড পর্যন্ত টিউশন ফি। তো স্টুডেন্টদের প্রথম কোশ্চেনই থাকে যে তাদের যেহেতু 20 ঘন্টা কাজের পারমিশন আছে, আসলে স্টুডেন্টরা কত, মানে তারা কি তাদের লিভিং এক্সপেন্সটা কি কভার করতে পারে কাজ করে লিগ্যাল ওয়েতে, নাকি তাদের বাসা থেকে ফিনান্সিয়াল সাপোর্টের প্রয়োজন হয়? খুবই খুবই সুন্দর একটা প্রশ্ন সাদিক ভাই। আমি মনে হয় যে আমি যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিলাম ওই জি। প্রেক্ষিতেও যদি আমি চলে যাই, আমাদের এখানে দেখবেন যে মিনিমাম ওয়েজের যে ব্যাপারটা, মিনিমাম ওয়েজ একটু একটু ইমপ্রুভ করেছে আগের থেকে, যখন অ্যাটলিস্ট যখন আমি এসেছি তখন থেকে। বাট এখন আপনি যে প্রশ্নটা করলেন এটা অনেকটা আপেক্ষিক সাদিক ভাই। যদি আমি একটু তাত্ত্বিক তত্ত্বে বলি, লিভিং স্ট্যান্ডার্ড মেনটেন করা যাবে কিনা। লিভিং স্ট্যান্ডার্ডটা কিন্তু এক একজনের এক এক রকম। আমি দেখেছি যে কেউ শেয়ার্ড রুমে শেয়ার্ড বেডেও থাকেন, আবার দেখেছি যে কেউ আছে কিনা যে এক রুমের একটা ফ্ল্যাট নিয়ে এসে থাকতেছেন। তো ওইটা কিন্তু একটা দেখার বিষয় আছে। বাট 20 ঘন্টা কাজ করে এবং এই 20 ঘন্টা যে কাজ, এই এই যে কাজের যে ব্যাপারটা, এই 20 ঘন্টা কাজ করে আসলে আ মনে হয় মানে সারভাইভ করা যাবে 60-70%। বাট আপনাকে কিন্তু আপনি মেইন স্ট্রিম যখন পড়াশোনা করতে আসবেন, এবং এখানে একটু বলে রাখা ভালো এইটা যে, যে কিনা শিক্ষার্থী হিসেবে পড়তে আসবেন তাকে কখনোই এই জিনিসটা মাথায় রাখা উচিত নয় যে 20 ঘন্টা কাজ করে সে সারভাইভ করবে। বিকজ এই 20 ঘন্টা কাজের যে সুযোগটা তৈরি করা হয়েছে, আপনি যদি জেনুইন শিক্ষার্থী হন, আপনি আমার থেকে ভালো জানবেন যেহেতু আপনি কম্পিউটার সায়েন্স বা অন্যান্য ডিপার্টমেন্টেও কাজ করেন। একজন জেনুইন শিক্ষার্থীর পক্ষে কিন্তু কাজ এবং পড়াশোনা দুটাতে একসাথে কনসেন্ট্রেট করা কখনোই সম্ভব নয়। 20 ঘন্টা কাজের যে সুযোগটা আসছে, এই সুযোগটা কিন্তু শুধুমাত্র এই কারণেই লিঙ্ক আপ করা হয়েছে যে থিওরিটিক্যালি তারা ক্লাসরুমে বসে যে জিনিসটা শিখছেন সেটাকে ওনারা প্র্যাকটিক্যালি এপ্লাই করতে পারছেন কিনা। তো আমি বলবো যে একটু হার্ডশিপ হয়ে যায়। 20 ঘন্টা কাজ করে আপনি কিন্তু ওই রিটেল গুলো ছাড়া কোথাও কাজ করতে পারছেন না। আর এখন দেখেছেন যে
হয়তো একটা সুযোগ তৈরি হবে ব্রেক্সিটের পরে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে কাজ খুঁজে পাওয়ার ক্ষেত্রে, বাট তারপরেও কিন্তু একটা থেকে যাবে যে আপনি যে কোয়ালিফিকেশন পড়তে আসছেন বা যে ডিগ্রির জন্য আসছেন সেটাতে কতটুকু আপনি কনসেন্ট্রেট করতে পারবেন। তো আমি বলবো যে 20 ঘন্টা কাজের সুযোগ আসছে, ওই সুযোগটাকে যেন আমরা এমপ্লয়াবিলিটি স্কিলসকে আপগ্রেড করার কাজে লাগাই, যেন ওইটাকে আমরা একটা ইনকাম সোর্স হিসেবে না দেখি, বিকজ ওইটা আমাদের জন্য এডিশনাল একটা কিছু হবে, কিন্তু ওটা যে সার্ভাইভ করাটা ডিফিকাল্ট হবে। সো উই শুড ফোকাস মোর অন দ্য ফান্ডিং দ্যাট ইউ আর গোইং টু ব্রিং। এটাই কিন্তু ওনারা চাচ্ছেন। আমি আরো 2টা জিনিস একটু ব্যারিস্টার সাইম ভাইয়ের সাথে অ্যাড করবো এবং আপনাকেও আপনার থ্রুতে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে সাইম ভাই আমাদেরকে বলেছেন যে ইমিগ্রেশনের যে ব্যাপারটা, যে আমরা সুইচ করাটা, এক জায়গা থেকে এক জায়গায় সুইচ করা, যে আমি টিয়ার 4 থেকে টিয়ার 1 এন্টারপ্রেনিয়রে চলে যাব বা টিয়ার 2 তে চলে যাব, এই যে সুইচটা অনেক ইজি হবে, যেটা কিনা একদমই সত্যি কথা। এবং সাইম ভাই যেভাবে সুন্দর করে গুছিয়ে বললেন, এর থেকে আর ভালো করে বলা সম্ভব কিনা আমি জানি না। কিন্তু আমি শুধুমাত্র একটা জিনিসই বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ওনারা কিন্তু নতুন একটা নিয়ম এনে দিয়েছেন, যেটা কিন্তু খুব রিসেন্টলি আসছে, আমি জানি না কারো নজরে পড়ছে কিনা। 13 তারিখে উইচ ইজ ইয়েস্টারডে, গতকালকে কিন্তু এডুকেশন সেক্রেটারি নতুন একটা উনি উনি নতুন একটা অনুমোদনের জন্য স্বীকৃতি চেয়েছেন। সেটা হচ্ছে যে আপনি এক কোর্স থেকে অন্য কোর্সে চলে অ্যাডমিশন নেওয়ার জন্য আপনাকে সম্পূর্ণ সার্টিফিকেশন হাতে পেতে হবে। তার মানে হচ্ছে, ধরেন এখন আমি একটা প্রোগ্রামে পড়ছি, ধরেন আমি ব্যাচেলর প্রোগ্রামে পড়ছি, আমি আমার ডিসার্টেশন সাবমিট করে দিয়েছি। সো ডিসার্টেশন সাবমিশন উইল টেক 3 months টাইম টু গেট এ ডিসিশন। এরপরে ধরেন আমি ইন্টার্নশিপ করবো বা কিছু একটা, এরপরে আমার গ্রাজুয়েশন হবে, সার্টিফিকেশন হবে, কিন্তু আরো 6 মাস 1 বছর পরে। কিন্তু ওই পর্যন্ত কিন্তু আমার ভিসার ডিউরেশনটা থাকে না। আমি জানি না এখনকার ভিসার বিষয়টা কিরকম, বাট আমি জানি আমি যখন এসেছি এই দেশে অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমি 3 বছরের কোর্সে অ্যাপ্লাই করলে আমাকে কিন্তু 3 বছরের সাথে আপনাকে আরো 6 মাস দিচ্ছে এডিশনাল। কিন্তু এখন কতটা দিচ্ছে আমি জানি না, বাট যদিও দিয়েও থাকে, যদি 6 থেকে 1 বছরের বেশি কিন্তু হওয়ার কথা না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি সার্টিফিকেশনটা হাতে পাচ্ছেন না, এবং যখন আপনি আপনার পরিপূর্ণ সার্টিফিকেশন হাতে না পাচ্ছেন, যখন আপনি ডিগ্রির সার্টিফিকেটটা হাতে না পাচ্ছেন, ততদিন পর্যন্ত আপনি কিন্তু আরেকটা প্রোগ্রামে যেতে পারছেন না। এটা কিন্তু গতকালকের এডুকেশন সেক্রেটারির নতুন উনি প্রস্তাব করেছেন। তো এইটা যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু অনেক স্টুডেন্টদেরকেই এর মধ্যেই ওনাদের ভিসা শেষ হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু ওনাদেরকে চলে যেতে হবে দেশে, এবং দেশে যদি চলে যায়, এরপরে ধরেন ওনার সার্টিফিকেটটা পেলো, উনি ডিগ্রিটা পেলো, উনি তখন আবার পড়ার জন্য আসবেন। তখন কিন্তু উনি আবার নতুন স্টুডেন্ট হিসেবে আসছেন। তো এইটার সাথে কিন্তু ওই যে 8 বছর বা 10 বছরের যে একটা কন্টিনিউয়াস এডুকেশনের যে লিঙ্কটা আছে এবং ফার্দার লিভ টু রিমেইন এর একটা ব্যাপার আছে, ওই জায়গাটা কিন্তু ভেঙে যাবে। তো ওনারা কিন্তু সরাসরি বলছেন না যে জিনিসটা স্মুথ হচ্ছে বা ইজি হচ্ছে বা কিনা কঠিন হচ্ছে, বাট একটার পরে একটা শর্ত জুড়ে দিয়ে কিন্তু জিনিসগুলোকে একটু কঠিন করা হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে ওই জিনিসটাও আমাদেরকে একটু খতিয়ে দেখা দরকার। ধন্যবাদ আফজাল। সায়েম ভাই, আমি আপনার কাছে এই প্রশ্নটাই করতে চাচ্ছিলাম যে স্টুডেন্টরা যদি কোনো কারণে ধরেন গ্রাজুয়েশন কমপ্লিট করলো, করে এখন সার্টিফিকেট পেলো না, সে দেশে ফিরে গেল ভিসা শেষ হওয়ার আগে, সে যদি আবার 1 মাস বা এরকম কোনো লেন্থ টাইমিং ফ্রেম আছে কিনা যে এর মধ্যে দেশ থেকে ফিরে আসলে কন্টিনিউটি ব্রেক হয় না? না, তার কন্টিনিউটি আসলে ব্রেক হয়ে যাবে। দেশে যাওয়া মাত্র হয়ে তার যাবে। কন্টিনিউটি ব্রেক হয়ে যাবে। আর হচ্ছে সেকশন যেটা বলি আমরা, সেটা হচ্ছে যদি মানুষ শুধু সেখানে থাকে এবং থাকার পর যদি সে কোনো ইন টাইম অ্যাপ্লিকেশন করে, শুধু ওই সময়টা জুড়ে সে এই কনসেশনটা পাবে আন্ডার সেকশন 3C অফ ইমিগ্রেশন অ্যাক্ট 1971। কিন্তু এখান থেকে চলে গেলে সুযোগটা সে পাচ্ছে না। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আমার কাছে মনে হয় যে এখন যে নতুন রুটটা আনা হচ্ছে সামার 2021 এ, যেটাকে আমরা মানে আগের যে PSW ছিল সেরকম করে 2 বছরের যে ওয়ার্ক পারমিট রুটটা আনা হচ্ছে, যদি সেটা আনা হয় তাহলে তো গভর্নমেন্টে এনকারেজ করছে স্টুডেন্টকে যে তোমরা ডিগ্রি শেষ করার পরে 2 বছরের একটা ওয়ার্ক পারমিট দিয়ে দেওয়া, যেখানে স্টুডেন্টরা ফুল টাইম কাজ করতে পারবে, বিজনেস করতে পারবে এবং চাইলে অন্য কোনো দিকে সুইচও করতে পারবে। সো আমার মনে হয় যেহেতু গভর্নমেন্টের ইন্টেনশনটাই হচ্ছে যে এই 2 বছরের পোস্ট স্টাডি ওয়ার্কের ভিসাটাকে প্রমোট করা ফ্রম সামার 2021, আমার মনে হয় যে এখানে সুযোগ থাকবে স্টুডেন্টকে মানে এখানে থেকেই ওই আপনার ইয়েতে PSW তে সুইচ করার।
আমি একটু অ্যাড করি সাইম ভাইয়ের সাথে, সেটা হচ্ছে যে প্রস্তাবটা গতকালকে এডুকেশন সেক্রেটারি করেছেন সেটা কিন্তু আপনার টিয়ার 4 থেকে অন্য কোনো টিয়ারে সুইচ করার জন্য নয়। এটা হচ্ছে যে এক প্রোগ্রাম থেকে অন্য প্রোগ্রামে অ্যাডমিশনের ক্ষেত্রে। যেমন ধরেন আমরা কিন্তু অতীতে দেখেছি যে আমি এসিসিএ করছি 7 বছর থেকে, তারপরে গিয়ে আমি আবার ব্যাচেলর ভর্তি হচ্ছি, তারপরে গিয়ে মাস্টার্স করছি, অন্য আরেকটা মাস্টার্স করছি অন্য ডিসিপ্লিনে, জাস্ট টু মেক 10 ইয়ার্স রুট লিভ টু রিমেইন এর ক্ষেত্রে যাওয়ার জন্য। ওই জায়গাটাতে ওনারা কিন্তু প্রতিবদ্ধকতা আনছেন। কিন্তু সাইম ভাই একদম সত্যি কথা বলেছেন যে ওনারা কিন্তু 2 বছরের যে পোস্ট স্টাডি ওয়ার্ক এটাকে ওনারা এনকারেজ করছেন বিকজ অফ, আমার কাছে যেটা মনে হয় যে বিকজ অফ 2 রিজন। এর ভিতরে আরো অনেক রিজন আছে। 2টা রিজন হচ্ছে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। এক হচ্ছে যে ওনারা যখন কর্মদক্ষতা শো করে বাজারে চলে আসবেন তখন আমাদের একটা স্কিলড ওয়ার্কার ফোর্স ক্রিয়েট হবে, যেটা কিনা আমাদের জন্য দরকার। আর দ্বিতীয় হচ্ছে যে একটা ইনকাম ফ্লো তৈরি হবে। জানেন যে ব্রেক্সিটের পরে এবং এই কোভিড-19 পরবর্তী সময়টা অনেকটা ভ্যাকুয়াম হয়ে যাবে আমাদের ইকোনমি, যেটার জন্য কিন্তু অনেক কিছুই প্রস্তাব করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে একটা সুযোগ আসবে, যে কারণে কিন্তু ওনারা এটা এনকারেজ করছেন। কিন্তু যে প্রস্তাবটা গতকালকে এডুকেশন সেক্রেটারি দিয়েছেন সেটা হচ্ছে যে এক কোয়ালিফিকেশন থেকে এক প্রোগ্রাম থেকে অন্য প্রোগ্রামে যাবার জন্য দে হ্যাভ টু হ্যাভ দ্য ডিগ্রি অন দেয়ার হ্যান্ড। সো ওইটাই হচ্ছে অনেক বেশি জরুরি। ধন্যবাদ আফজাল, আপনার মূল্যবান বক্তব্যের জন্য। তো আমরা যেটা বুঝছি যে আসলে এটা নিশ্চিত, আমার মনে হয় আপনারা সবাই এগ্রি হবেন যে এটা নিশ্চিত যে ব্রিটেনে পড়াশোনার জন্য বাংলাদেশি স্টুডেন্টের জন্য একটা বিরাট অপরচুনিটি তৈরি হয়েছে। বিশেষ করে যেটা 2 বছরের যে পোস্ট স্টাডি ভিসা, আমাদের স্টুডেন্টরা মানে কেউ যদি মাস্টার্স করতে আসে, মাস্টার্স এর পরে তারা 2 বছর কাজ করতে পারবে। সাইম ভাই, এই 2 বছরে কি তারা ব্যবসা করতে পারবে বা যে কোনো কাজ করতে পারবে? সবকিছুই করতে পারবে অ্যাজ ইফ তারা একটা ওয়ার্ক পারমিটে আছে। সো ফুল জি, বিজনেস, অনারশিপ, এনিথিং এন্ড এভরিথিং আসলে। আচ্ছা। বাংলাদেশি স্টুডেন্ট যারা আছেন আমাদের সাথে তাদের বলে নেই যে আপনারা অনার্স বা মাস্টার কমপ্লিট করার পর ব্রিটেনের নতুন সরকারের নতুন নীতিমালার কারণে আপনারা 2 বছরের কাজের একটা রাইট পাচ্ছেন, যেটা আমার মনে হয় যে এই মুহূর্তে সবচেয়ে বড় একটা পাওনা। পাশাপাশি আফজাল, আপনাকে আমি একটা প্রশ্ন করি। ব্রিটেনে এখন অনেক মাস্টার্স কোর্স আছে যেগুলো আপনার ওয়ার্ক প্লেসমেন্ট আছে, সম্ভবত ইন্টার্নশিপ বা এই ধরনের কিছু, কারণ আমরা জানি যে ব্রিটেনের মাস্টার্স গুলা 1 বছরের হয়। 2 বছরের মাস্টার্স প্রোগ্রাম আছে কিনা? 2 বছরের মাস্টার্স প্রোগ্রাম শুধুমাত্র আপনার ওই সায়েন্টিফিক কোর্সগুলোতে আছে, যেটা কিনা ধরেন আপনি যদি আইটি নিয়ে পড়তে চান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, অথবা ধরেন আপনি অন্য কোনো যেটা কিনা সায়েন্স রিলেটেড কোনো সাবজেক্টে যদি পড়তে চান। ব্যবসা জি, প্রশাসনের ক্ষেত্রে আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে ব্যবসা প্রশাসন ডিগ্রিটা আসলে এতটা ভোকেশনাল এখনই হয়ে ওঠেনি। ব্যবসা প্রশাসন এখনো থিওরিটিক্যাল বেজ আছে। ব্যবসা প্রশাসন ডিগ্রির ক্ষেত্রে এখন পর্যন্ত ইন্টার্নশিপের কোনো কনসেপ্ট ক্রিয়েট হয়নি, যেটা কিনা আমরা এনকারেজ করি স্টুডেন্টদেরকে প্লেসমেন্টের জন্য, যেটা কিনা ইউনিভার্সিটি স্টুডেন্টরা নিজেরা থেকে করে নেয়, অথবা আমাদের অনেক ম্যাচিউর স্টুডেন্ট আছেন যারা কিনা নিজেরা অলরেডি কাজ করছেন। তো সেই ক্ষেত্রে ওনারা পড়তে আসেন, তো একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের ব্যাপার থাকে। বিকজ যেই কোর্সগুলো এমন ভাবে ডিজাইন করা আছে ব্যবসা প্রশাসনের ক্ষেত্রে, আমি আমার 2টা ইউনিভার্সিটির প্রোগ্রামের কথাই বলতে পারি, যে ওই কোর্সগুলোতে একটা রিকোয়ারমেন্ট থেকে যায় যে ওনাদের একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, রিইনফোর্সমেন্ট অফ দ্য থিওরি ইনটু প্র্যাকটিস, ওইটা একটা থাকে। তো সেই ক্ষেত্রে যদি আপনি কাজ না করেন বা কাজে না থাকেন, ওইটা একটু মুশকিল হয়ে যায়। কিন্তু এটা কোনো লিগ্যাল অব্লিগেশন নাই যে ইউ হ্যাভ টু ডু ইট। বাট সায়েন্সের ক্ষেত্রে এটা আছে। যেমন আমি জানি আমার পরিচিত অনেকেই ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে ইউনিভার্সিটি অ্যাডমিশন ওনারা এনশিওর করতে পেরেছিলেন, কিন্তু যেহেতু ওনারা প্লেসমেন্ট এনশিওর করতে পারেননি, সেই ক্ষেত্রে ওনাদের ওই অ্যাডমিশনের ওই প্রসেসটা পরিপূর্ণ করতে পারেননি ওনারা। আচ্ছা, ধন্যবাদ। সাইম ভাই, আপনার কাছে আমার একটা শেষ প্রশ্ন, যে আপনার ফান্ডিং এর যে ব্যাপারটা, এটা লন্ডনের ভিতরে এবং লন্ডনের বাইরের জন্য ডিফার করে কিনা? হ্যাঁ, এটা ডিফার করে। যদি ইউনিভার্সিটির ক্যাম্পাসটা লন্ডনের মধ্যে হয় তখন সেটা জি, 1330 পাউন্ড সম্ভবত প্রতি মাসে। তো সেটাকে 9 মাসে হিসাব করে যদি আপনি 1330 কে 9 দিয়ে গুণ দেন, ধরুন যে 12,000 পাউন্ডের মতো 1 বছরের। আর যদি ইউনিভার্সিটি ক্যাম্পাসটা লন্ডনের বাইরে হয় সেক্ষেত্রে 1040 পাউন্ড সম্ভবত, যদি আমার মনে পড়ে, করে 9 মাসের, যেটা আর কি অ্যারাউন্ড 10,000 পাউন্ড। সো এটা হচ্ছে মেইনটেনেন্স ফান্ড। আর যদি কোনো স্টুডেন্ট তার টিউশন ফিসটা ফর এক্সাম্পল
£12,000 সে 5,000 পাউন্ড পে অফ করছে, তাহলে বাকি যে 7,000 পাউন্ড সে পে অফ করে নাই, সেটা প্লাস 9 মান্থসের মেইনটেনেন্স ফান্ড, এই দুইটা যোগ করে যেটা হয় সেই অ্যামাউন্টটা যেন তার এই ব্যাংক অ্যাকাউন্টে থাকে আর কি। এটা হচ্ছে আপনার শর্ত। আচ্ছা, ধন্যবাদ সায়েম ভাই। আমরা সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আসলে অনেকগুলো প্রশ্ন ছিল আমি যেটুকু দেখতে পাচ্ছি, কিন্তু আজকে সময় স্বল্পতার কারণে প্রশ্ন আমরা নিতে পারছি না, হয়তো আরেকদিন প্রশ্ন নিব। তবে আমরা মোটামুটি আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। সায়েম ভাই, আপনি কি আপনার কিছু উপদেশ থাকলে বলেন আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। না, উপদেশ ঠিক না। যেমন ধরেন আমি নিজেও আই এম শিওর যে আপনারা দুইজনও স্টুডেন্ট ভিসা এই দেশে এসে আপনারা আপনাদের মতো করে নিয়েছেন, আমরাও জায়গা করে নিয়েছি এখানকার মেইন স্ট্রিম প্রফেশনে। আমার কাছে যেটা মনে হয় যে ব্রিটেনে যে সুবিধাটা আছে এখানকার মানে জব মার্কেটে ডিসক্রিমিনেশনটা কম কম্পেয়ার টু আদার কান্ট্রিজ। ডিসক্রিমিনেশন অবশ্যই কিছু থাকে হিডেন, যে ইনস্টিটিউশনাল রেসিজম, সেটা তো থাকেই, বাট ওভারঅল এখানে কাজের বা নিজেকে এক্সেল করার অনেক সুযোগ আছে। আমি চাইবো যে বাংলাদেশের যারা ব্রাইট এবং যারা হচ্ছে ক্রিম ডালা ক্রিম বলি আমরা, তারা যদি চায় তারা বাইরে এসে নিজেকে আসলে একটু এক্সেল করুক, করে যদি সে মনে করে সে দেশে গিয়ে দেশকে সার্ভ করলো, আর যদি সে মনে করে না সে ইন্টারন্যাশনালি দেশকে করবে একটা অবস্থা গিয়ে, তাও কিন্তু সেখানে করতে পারবে। অতএব এখানে পড়াশোনা করে কিন্তু দুটো সুযোগে তার হাতে রইল। একটা হচ্ছে যে এখান থেকে সে ওয়ার্ল্ড ক্লাস এডুকেশনটা নিয়ে নিজেকে ইকুইপ করলো এবং সে দেশে গিয়ে দেশের জন্য কাজে লাগালো, অথবা এখানে থেকে এখানে সে প্রফেশনালি এক্সেল করলো, করে ইন্টারন্যাশনালি সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারলো। সো দুটো ভাবেই কিন্তু বাংলাদেশকে সার্ভ করার সুযোগ আছে বলে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ সায়েম ভাই। আফজাল, আপনার কাছে শেষ প্রশ্ন বা বলতে পারেন আপনি আপনার কোনো অ্যাডভাইস আছে কিনা, কারণ আপনি আমি জানি আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষকতার সাথে জড়িত। বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আপনার কোনো অ্যাডভাইস বা সাজেশন যদি থাকে। আমি আমি একজন একাডেমিক্স হিসেবে এবং একজন বাংলাদেশী হিসেবে এতটুকু কথা বলতে চাই, আমরা যেই সমস্যাগুলোতে পড়ি উচ্চশিক্ষার্থে এই দেশে এসে বা অন্য যে কোনো দেশেই গিয়ে, সেই জায়গাগুলোর মধ্যে একটা সবচেয়ে বড় যেই প্রবলেমটাতে আমরা পড়ি সেটা হচ্ছে যে একাডেমিক স্কিলস এর ক্ষেত্রে। আমরা দেখি যে ইউনিভার্সিটিতে আসলে আমাদেরকে একটা পার্সোনাল স্টেটমেন্ট লিখতে হয়। এই পার্সোনাল স্টেটমেন্টটা লেখার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে যে যেহেতু আমাদেরকে অনেক কোর্স ওয়ার্ক করতে হবে, টিম ওয়ার্ক করতে হবে, অ্যাসাইনমেন্ট করতে হবে, প্রেজেন্টেশন করতে হবে। উই ওয়ান্ট টু নো যে আমরা কতটা স্ট্রং, এবং আমি জানি যে বাংলা আমাদের মাতৃভাষা, আমরা ইংরেজি আমাদের দ্বিতীয় ব্যবহৃত ভাষা। তো আমাদের জন্য এটা একটা বড় বিপর্যয়কর সিচুয়েশন হয়ে যায়। আমি সবাইকেই অনুরোধ করব যে যে যার দক্ষতা এবং যোগ্যতা নিয়েই বিদেশে উচ্চশিক্ষার্থে আসুক। এবং ব্যারিস্টার সায়েম ভাই যেটা বললেন, আমরা সবাই আমাদের মতো করে জায়গা করে নিয়েছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের যারা পড়তে আসবেন ওনারাও জায়গা করে নিবেন, এবং আমাদের প্রবাসীদের মানে বাংলাদেশি প্রবাসী যারা আছি আমরা, আমাদের যতটুকু করা সম্ভব আমরা আমাদের পক্ষ থেকে ততটুকু করার চেষ্টা করবো ওনাদের জন্য, সাহায্য সহযোগিতা, অভিমত অভিজ্ঞতা শেয়ার করে। কিন্তু সাথে সাথে ওনারা যেন কিছু জিনিস প্রিপারেশন করে আসেন। শুধুমাত্র আইএলসে আমি 7 পেলাম বা 6.5 পেলাম চলে আসলাম, এটা না। একটা একাডেমিক স্কিলস যেন আমি ডেভেলপ করে বাংলাদেশ থেকে আছি, এবং সেই সুযোগটা কিন্তু এখন আছে বাংলাদেশে। আমি জানি এখন অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছেন, অনেক অর্গানাইজেশন আছেন যারা কিনা এই জিনিসগুলোতে সাহায্য সহযোগিতা করছেন। ওনারা যদি এইটা নিয়ে আসেন তাহলে ওনাদেরকে অনেক ঝামেলা থেকে ওনারা নিজেদেরকে মুক্ত রাখতে পারবেন এবং কনসেন্ট্রেট করতে পারবেন শিক্ষার দিকে। তো আমার কাছে মনে হয় যে এতটুকুই। আমি বড় ভাই, ছোট ভাই অথবা একজন বাংলাদেশী হিসেবে যেই হিসেবে নেন না কেন, আমি উপদেশ হিসেবে বলবো না, আমি বলবো যে এটা আমার অনুরোধ, আপনারা চেষ্টা করবেন একাডেমিক স্কিলটাকে একটু আপগ্রেড করে আসার জন্য। ধন্যবাদ আফজাল। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। নিঃসন্দেহে বলা যায় যে সমগ্র বিশ্বে এই মুহূর্তে যত টপ 100 বিশ্ববিদ্যালয়ের লিস্ট যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন যে প্রথম 100-র মধ্যে কিন্তু প্রায় 30% বিশ্ববিদ্যালয় কিন্তু গ্রেট ব্রিটেনের। এখানে অক্সফোর্ড বা কেমব্রিজের মতো পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলো আছে। এবং যে কারণেই হোক আপনার পোস্ট ব্রেক্সিট ব্রিটেন বা আমরা ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে চলে যাচ্ছি, তো ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া এবং করোনা ভাইরাস কালীন যে ফিনান্সিয়াল ডিজাস্টার একটা তৈরি হয়েছে গোটা বিশ্বে,
সেটার প্রেক্ষাপটে এটা নিশ্চিত যে সে কারণেই ব্রিটিশ গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য তাদের এদেশে এসে উচ্চশিক্ষার সুযোগটা অবারিত করে দিয়েছে। যথেষ্ট সম্ভাবনা আছে ব্রিটেনে আন্তর্জাতিক স্টুডেন্টদের জ্ঞান অর্জনের জন্য। শুধু জ্ঞান অর্জন নয়, আপনারা যদি স্কিল নিয়ে আসতে পারেন, তার পাশাপাশি হয়তো এখানে আপনাদের জন্য সেটেলমেন্টেরও সুযোগ সুবিধা থাকবে। কারণ ব্রিটেন সবসময় চায় যে স্কিলড এবং এডুকেটেড এবং রিসার্চার এদের জন্য কিন্তু ব্রিটেনের দরজা সবসময় খোলা। তো আমি মনে করি যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ব্রিটেনে এই মুহূর্তে একটা বিশাল অপরচুনিটি তৈরি হয়েছে। তবে আপনাদের একই সাথে আমাদের মূল্যবান গেস্ট, আমাদের দুজন গেস্ট অভিজ্ঞ তারা। সায়েম ভাই দীর্ঘদিন যাবৎ ব্যারিস্টার এবং সলিসিটর হিসেবে কাজ করছেন। উনি অনেক স্টুডেন্টদের ইমিগ্রেশনের ব্যাপার দেখাশোনা করেছেন। উনি ওনার জ্ঞানগর্ভ আলোচনায় সেটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। আফজাল এখানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন অনেকদিন। সে তার অভিজ্ঞতার আলোকে আপনাদের কিছু অ্যাডভাইস দিয়েছে। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে এই মুহূর্তে ব্রিটেনে বিশাল অপরচুনিটি তৈরি হয়েছে বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য। তবে আপনাদেরকে অ্যানালাইসিস করে পরিস্থিতি বুঝে এবং সেরকম উপযুক্ত প্রস্তুতি নিয়ে, যেমন যেটা বলেছেন সায়েম ভাই যে ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি বা ফিনান্সিয়াল ব্যাপারটা স্ট্রংলি রিপ্রেজেন্ট করতে হবে ভিসা অ্যাপ্লিকেশনের সময়। একই সাথে ইংরেজিতে ভালো স্কোর থাকতে হবে এবং সবচেয়ে বড় যেটা আপনার ইন্টেনশন হতে হবে ব্রিটেনে নিজেকে জ্ঞানের জন্য, যে জ্ঞানের যে অবারিত সুযোগ আছে সেটা অর্জনের জন্য আপনাকে ব্রিটেনে আসতে হবে। সেক্ষেত্রে ভবিষ্যতে হয়তো আপনার জন্য অনেক নতুন নতুন পথ উন্মোচিত হবে। আমি সবাইকে, আজকে যে দুজন গেস্ট এসেছেন, দুইজন গেস্ট ব্যারিস্টার সায়েম ভাই, অ্যাসোসিয়েট প্রফেসর আফজাল মুন্না, সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করছি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।